বিএনপিতে যোগদান করায় হাসনাত আব্দুল্লাহকে 10 কোটি টাকা উপহার দিলেন খালেদা জিয়া। বিতর্কিত 3 জাতীয় নির্বাচন নিয়ে নতুন নির্দেশ প্রধান উপদেষ্টার। বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের সুযোগ তৈরি করে আইন সংশোধনে ফলকার তুর্কের উদ্বেগ। তেহরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সরকার, কূটনীতিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক চমকপ্রদ ঘটনার সাক্ষী হল জাতীয় নাগরিক পার্টি থেকে সদ্য বিএনপিতে যোগদানকারী হাসনাত আব্দুল্লাহকে 10 কোটি টাকার উপহার প্রদান করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশান 2-এর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক ঘরোয়া কিন্তু জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিএনপির একাধিক সিনিয়র নেতা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের সামনেই খালেদা জিয়া নিজের হাতে হাসনাত আব্দুল্লাহর হাতে 10 কোটি টাকা তুলে দেন। এই উপহার নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চাঞ্চল্য। কেউ বলছেন এটা রাজনৈতিক কৌশল, কেউ বলছেন এটা নৈতিকতার চরম লঙ্ঘন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, হাসনাত দীর্ঘদিন ধরেই দেশ ও গণতন্ত্রের পক্ষে কথা বলছেন। তিনি যখন বুঝতে পারলেন জাতীয় নাগরিক পার্টি গণমানুষের প্রতিনিধিত্ব করছে না, তখনই তিনি বিএনপিকে শক্তিশালী করতে আমাদের সাথে যোগ দিলেন। তাকে আমাদের পক্ষ থেকে সামান্য একটি শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে। এখানে কোনো অনৈতিকতা নেই। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ কণ্ঠে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি কোনো অর্থের লোভে বিএনপিতে আসিনি। আমি এসেছি কারণ এই দলই এখন দেশের মানুষের শেষ আশ্রয়। তবে বেগম জিয়ার এই সম্মান ও ভালোবাসা আমাকে আরও দায়িত্বশীল করেছে। এই 10 কোটি টাকা আমি দলের সাংগঠনিক কাজে ব্যয় করব, নিজের জন্য নয়। বিএনপির এই উদারতা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগের পলাতক ওবায়দুল কাদের ভারত থেকে বলেন, এটা প্রমাণ করে বিএনপি এখন টাকা দিয়ে নেতা কিনছে। গণতন্ত্রের নামে এ কেমন বাণিজ্য? এটা দুর্নীতির নতুন রূপ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে এই ঘটনার খবর। ফেসবুক, টুইটার ও ইউটিউবে ভাইরাল হয়ে গেছে খালেদা জিয়া ও হাসনাতের এই টাকা হস্তান্তরের ভিডিও ক্লিপ। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর আব্দুল খালেক বলেন, বিএনপির এই পদক্ষেপ রাজনৈতিক অর্থে তাৎপর্যপূর্ণ। একদিকে তারা দেখাচ্ছে যে বড় নেতাদের তারা পুরস্কৃত করছে, অন্যদিকে অন্য দলগুলোর নেতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। তবে এটি দীর্ঘমেয়াদে দলের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতেও পারে। বিএনপির অভ্যন্তরেও এই চেক বিতরণ নিয়ে কিছু অসন্তোষ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র নেতা বলেন, যখন আমরা মাঠে আন্দোলনে লাঠিচার্জ খাই, মামলা খাটি, তখন তো কেউ 10 কোটি টাকা দেয় না। আর নতুন কেউ এলেই কোটি টাকার উপহার। এটা আমাদের দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষার অপমান। অনুষ্ঠান শেষে খালেদা জিয়া আরও ঘোষণা দেন, আগামী 1 মাসের মধ্যে হাসনাত আব্দুল্লাহকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতির দায়িত্ব দেওয়া হবে। এছাড়া জাতীয় নির্বাচনকে সামনে রেখে তাকে ঢাকার এক গুরুত্বপূর্ণ আসন থেকে মনোনয়ন দেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে অর্থ, সম্মান ও দলের অভ্যন্তরীণ খেলাধুলা নতুন নয়। তবে প্রকাশ্যে 10 কোটি টাকার উপহার এমন ঘটনা এর আগে কখনো ঘটেছে বলে জানা যায়নি। এটি যে বিএনপির একটি সাহসী পদক্ষেপ তা যেমন সত্য, তেমনি এটি একটি নতুন বিতর্কের জন্মও দিয়েছে। রাজনৈতিকভাবে এর প্রভাব কতদূর যাবে তা সময়ে বলে দেবে। তবে একথা নিশ্চিত, হাসনাত আব্দুল্লাহ এখন বিএনপির রাজনীতির নতুন পাওয়ার প্লেয়ার। বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার 16 জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ সংক্রান্ত আলোচনা শেষে এ নির্দেশ দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বৈঠকে কমিশন সদস্যরা জুলাই সনদ তৈরির কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। কমিশনের সহ সভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেন, বেশ কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে। খুব শিগগিরই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সনদ চূড়ান্ত করা হবে বলে সম্ভব মনে হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, সবাই জুলাই সনদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি আশা করি আগামী জুলাই মাসের মধ্যে আমরা এটি জাতির সামনে উপস্থাপন করতে পারব। বৈঠকে প্রধান উপদেষ্টা তার লন্ডন সফরের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, লন্ডনে বাংলাদেশি কমিউনিটির যাদের সঙ্গেই দেখা হয়েছে তারা সংস্কার নিয়ে জানতে চেয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীরা খুবই আগ্রহী।
তারা বিস্তারিতভাবে ঐকমত্য কমিশনের কাজ নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছে, মতামত দিয়েছে। যেখানেই গেছি সেখানকার প্রবাসী বাংলাদেশিরা আমাকে জিজ্ঞেস করেছেন, আমরা আগামী নির্বাচনে ভোট দিতে পারবো তো? আমাদের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। পোস্টাল ব্যালট এবং আর কি কি অপশন আছে সেগুলো নিয়ে ভাবতে হবে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসতে হবে। বাংলাদেশের রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে আইন সংশোধনে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। আজ সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় 59তম মানবাধিকার পরিষদে উত্থাপিত বার্ষিক প্রতিবেদনে এ উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের এক বিবৃতিতে ফলকার তুর্কের বক্তব্য তুলে ধরা হয়েছে। ইরান ইসরায়েলের সংঘাত সহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে সংঘাত ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি। বাংলাদেশ নিয়ে ফলকার তুর্ক বলেন, আমি অনুপ্রাণিত বোধ করছি যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে অগ্রগতি অর্জন করছে। সংস্কার ও অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্য অর্থবহভাবে এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানিয়েছি। অবশ্য রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনে পরিবর্তন আনা এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে আমি উদ্বিগ্ন। এটা অন্যায্যভাবে সংগঠনের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করবে। সম্প্রতি সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025 জারি করে অন্তর্বর্তী সরকার। এই অধ্যাদেশের আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনও সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। ইসরায়েলের অব্যাহত হামলার পরিপ্রেক্ষিতে ইরানের রাজধানী তেহরানে অবস্থানরত প্রায় 400 বাংলাদেশির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সরকার। এদের মধ্যে প্রায় 100 বাংলাদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এসব তথ্য জানান। ইরান ইসরায়েলের চলমান সংঘাত এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, এরই মধ্যে ইরানে বাংলাদেশ দূতাবাসের কূটনীতিক সহ দূতাবাসের 40 জনকে নিরাপদ স্থানে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। তেহরানে বাংলাদেশিরা নিরাপদ স্থানে যেতে চান উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যেই 100 জন আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তেহরানের 400 নাগরিককে সরিয়ে নেওয়া হবে। আরেক প্রশ্নের উত্তরে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, গত সোমবার রাতে ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী এবং তার পরিবারের সদস্যরা তেহরানের রাষ্ট্রদূতের নির্ধারিত বাসভবন ছেড়ে গেছেন। তিনি এখন নিরাপদে অন্য একটি স্থানে অবস্থান করছেন। ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতার বহর বেড়েই চলছে। গত 10 মাসে 4টি ক্ষেত্রে ডক্টর ইউনূস প্রশাসনের কূটনৈতিক বিপর্যয় হয়েছে। বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। এনসিপির অবস্থা দেখেন, পুরা চিমনি ছাড়া অবস্থা, আর কি চিমনি ছাড়া অবস্থাই বলে জানি না। এদিকে ডক্টর ইউনূস 4টি ভুলের কারণে মহাবিপদে পড়েন। দেশে অস্থিতিশীল পরিবেশ হওয়াতে ক্ষমতাও হারাতে পারেন। শেখ হাসিনা এবার বিশাল সুযোগ পেয়েছে, যে কোনো সময় দেশে নতুন পরিস্থিতি হবে। ডক্টর ইউনূস সরকার থেকে সমর্থন সরিয়ে নিতে পারে জামাত, এটাই রাজনীতি। প্রয়োজনে নিবে। ইউনূস তো আর ইউনূস নবী না, তার প্রতি সমর্থন সরিয়ে নেওয়াটা একদম স্বাভাবিক যদি তিনি সঠিক লাইনে না থাকেন। মানুষের খুব এখন কেবলমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধের ভিতরে সীমাবদ্ধ না। মানুষের খুব এই 9 মাসে এই উপদেষ্টারা কি করেছে? আওয়ামী লীগ মিছিল মিটিং করতেছে, ব্যবসায়ীরা অক্ষত অবস্থায় আছে, তারা এখন টাকা দেয় আওয়ামী লীগের মিছিল করার জন্য, আওয়ামী লীগকে বুজুর বাসনের জন্য কাজ করতেছে, আওয়ামী লীগের কাছে পয়সা খেয়ে। দর্শক, শেখ হাসিনার বিচার প্রক্রিয়া চলছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরই বিচার প্রক্রিয়া চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেটাকে কেন্দ্র করে নতুন নতুন অনেক আলোচনা সামনে আসছে। এবার শেখ হাসিনার নামে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তার ঢাকার যে বাড়ি সুধা সদন, ডক্টর ইউনূসের যে সহচরগুলো রয়েছে, চেলা চামুন্ডা চামচা বাছুরগুলো রয়েছে, এরা এত ভাটপার, মানে ভাই ভাটপারের একটা লিমিটেশন থাকে, একটা সবকিছুর একটা সীমারেখা থাকে। বদলির জন্য 20 কোটি টাকা খেয়ে ফেলেছে। যে ছেলেটা 20 টাকা রিক্সা ভাড়া দেওয়ার সামর্থ্য ছিল না আজ থেকে 11 মাস পূর্বে, সে এখন একটা বদলির জন্য 20 কোটি টাকা
দুর্নীতি করে। জুলাই আগস্ট আন্দোলনটির রাজনৈতিক শক্তি, নেতৃত্বের শক্তি যোগান দিল জামায়াতে ইসলামী, জনশক্তি যোগান দিল জামায়াতে ইসলামী। আন্দোলনের কোনো কৃতিত্ব এখন পর্যন্ত পেল না জামায়াতে ইসলামী। বাংলাদেশে কি খেলা করতে চলেছে? এবার কি জাতিসংঘের সাহায্য নিয়ে ফের বাংলাদেশে সক্রিয় হতে চলেছে হাসিনার দল? এই প্রশ্নগুলো উঠছে কারণ একটি বিষয় প্রকাশ্যে এসেছে যে জাতিসংঘ নাকি এবার রাজনৈতিক ক্ষেত্রে দল বদল করতে পারে, অর্থাৎ ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখবো আজকের খবরের বিস্তারিত। এনসিপি হলো 12 ভাত, আজীবন বঙ্গবন্ধুরে বাপ ডাইকা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং চটং কথা বলে। আওয়ামী লীগ তারা যখন রিস্টোর করবে ওই দিন তারা রক্তের হোলি খেলা খেলবে। যে শেখ হাসিনাকে ভালোবাসে, শেখ মুজিবকে ভালোবাসে, যে কমফোর্ট ফিল করে জয় বাংলা বলতে, ও পিঠ বাঁচানোর জন্য সাময়িক এনসিপি করতে পারে। এনসিপি এই বাড়িরা বলে যে আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি করে। এই 12 ভাতারিরা সব জায়গায় হাতায় হাতায় খাইছে, প্রবাসীদের টাকা খাইছে, বিএনপির টাকা খাইছে, আওয়ামী লীগের টাকা এখন খাচ্ছে, আমার ছোট দল আম জনতার দল আমার টাকাও খাইছে, নুরুল হক নুরের দলের টাকা খাইছে, জামাতের টাকা খাইছে, কার টাকা খায় নাই? এই 12 ভাতারি বলে বিএনপি নাকি আওয়ামী লীগের টাকায় চলে। এদের মতো নির্লজ্জ এবং বেহায়া কেউ আছে? হ্যাঁ, জামাতের কাছ থেকে গাড়ি নিয়ে বলে জামাত নেতা তারে গাড়ি দিছে। জামাত নেতা তোমার গাড়ি দিছে কেন বলো? হাসনাত তো জবাব দিতে পারে নাই এখনো। ওর প্রথম মিটিং, গণঅভ্যুত্থানের প্রথম মিটিংটাই ছিল শ্রমিক লীগ নেতার বাসায়। ও তো প্রথমেই লোভ সামলাতে পারে না, শ্রমিক লীগ নেতার বাসায় ঢং ঢং করে গিয়ে মিটিং করতেছে। হ্যাঁ, ও আওয়ামী লীগের বিদ্বেষ, আজীবন বঙ্গবন্ধুরে বাপ ডাইকা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং চটং কথা বলে। তো এই সব 12 ভাতারিদের কথা আমাদেরকে বললেন না। আর এই দলটাও আসলে 12 ভাতারি। এখানে সমকামী ঢুকে গেছে, নাস্তিক ঢুকে গেছে, বাম, এরা গোসল করে না ঠিক মতো, বুঝছেন? বামদের একটা কথা আছে, এরা যখন নাকি রাগে শীতে তখন 3 দিন নাকি গোসল করে না। তো এরা এই সব অপবিত্র দিয়ে ভরে গেছে হলো এনসিপি। এনসিপি বহুত্ববাদ, হ্যাঁ, ওদের ভাবাদর্শ হলো বহুত্ববাদ। বহুত্ববাদ কি? হ্যাঁ, যে ধর্মে প্লুরালিজম নাকি, সৃষ্টিকর্তাই প্লুরালিজম, যে অনেক সৃষ্টিকর্তা। বহুত্ববাদের জায়গায় ইসলামে আছে নাকি? তাহলে এতগুলো মানুষ যে বাংলাদেশে মুসলিম সব চুপ করে থাকবে? ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছি, মানে ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি, তাই না? তো এখন যারা ফ্যাসিবাদ হয়ে উঠছে তারা আমার কি মায়ের পেটে ভাই নাকি যে আমি তাকে চ্যালেঞ্জ করব না, তাই না? আসিফ নিয়োগ জালিয়াতি করতেছে, নিয়োগ বাণিজ্য করতেছে, তো আমার মায়ের পেটের ভাই হলে তোরে ভুল ধরবো আমি? তাহলে ও ফ্যাসিবাদ হয়ে ও আমার সাথে লড়াই করছে দেখে আমি ওর বিরুদ্ধে বলবো না? বিএনপির সাথে একসাথে লড়াই করতেছি, বিএনপি সামনে ক্ষমতায় আসবে, তো আমি রাজনৈতিক একজন কর্মী হিসেবে, অ্যাক্টিভিস্ট হিসেবে বিএনপির ভুল ধরবো না? বিএনপি ভুল করলে বিএনপি নিয়ে এখন কথা কম বলি কেন? বিএনপি নিজেই এখনো মজলুম, এখনও মজলুম। এই আসিফ তার এলাকায় ওসি দিয়ে, পুলিশ সুপার দিয়ে ওখানে বিএনপি নেতাকর্মীদেরকে হ্যারাসমেন্ট করতেছে, হয়রানি করতেছে, এখনও করতেছে। তাহলে এই মানুষগুলোর হয়রানি, মজলুম মানুষগুলোর মজলুম হয়ে থাকার তো শেষই হয়নি। তা আমি এখন মজলুমের পিছনে লাগবো নাকি? আমি কি পাগল হয়েছি নাকি? আমি তো এখন আওয়ামী লীগ নিয়েও বেশি একটা বলি না, কারণ আওয়ামী লীগ মরে গেছে। আওয়ামী লীগ নিয়ে কী বলবো? মরারে লাথি মারে লাভ আছে নাকি? ও নড়বে নাকি? হ্যাঁ, লাথি তো মারমো তাকে যে আমার অধিকারকে কাড়ে নিতেছে, লাথি মারমো তারে যে আমার ভোটাধিকার কাড়ে নিতেছে, লাথি মারমো তাকে যে আমার বন্দর বিদেশকে দিয়ে দিচ্ছে, লাথি মারমো তাকে যে বিদেশি ষড়যন্ত্রে পা দিচ্ছে, যে বিদেশের দালালি করতেছে, আমি ওরে লাথি মারমো। আমি কেন আমার রাজনৈতিক সহকর্মী যে এখনো ক্ষমতায় যায়নি তার পিছিয়ে লাগবো? তার ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে, ফোন দিয়ে বলি ভাই আপনাদের ভালো লাগতেছে না, বলি বিএনপি দিয়ে বলি, জামাতকে বলি ভাই এটা ভালো লাগতেছে না, বলে ফোনে ফোনে বলি। কিন্তু তারা তো ক্ষমতার অংশীদার হয়নি এখনো, তারা তো ক্ষমতায় যায়নি। আমি কেন মজলুমদের বিরুদ্ধে লাগবো? আপনার কথা সঠিক যে একে অপরের পিছনে লাগছি কেন? আমরা তো একে অপরের পিছনে নাই এখানে, আমরা এখনও মজলুম অবস্থায় আছি। আর এই মজলুমদের একটা অংশ ক্ষমতা পাইছে, ক্ষমতা পাইয়ে তারা দৈত্য হয়ে গেছে, দানব হয়ে গেছে। তারা ফেরেস্তা ছিল, তাই তো? এখন ফেরেস্তা, আল্লাহ 2জন ফেরেস্তা পাঠাইছিল, এই 2 ফেরেস্তা পাঠাইছে, বলছে তো ওরা বলছিল যে আল্লাহ মানুষ খারাপ, আমরা দুনিয়াতে গিয়ে একবারে ভালো হয়ে থাকবো। এখন 2 ফেরেস্তা একজন নারীরে সামনে পায়, 2জন মিলে যুদ্ধ লাগাইতেছে নারীরে কে নিবে। তো ইউনূস সরকার হলো এই ফেরেস্তার মতো, আইসা নারীরে খাওয়ার জন্য তারা বসে গেছে। এখন আল্লাহ তো 2 ফেরেস্তারা এখনো পাহাড়ের এখানে উল্টা দিক করে ঝুলাই রাখছে। তা ফেরেস্তারা যদি ঝুলাই রাখে তাহলে আমরা ইউনূসে ঝুলাবো না? ভারত, শেখ হাসিনা, এই বিষয়গুলো না আওয়ামী লীগ
এগুলো বাসি হয়ে গেছে, কিছুই না। আওয়ামী লীগের স্বাভাবিক অবস্থায় ফিরতে এই 5 থেকে 6 বছর লাগবে। তাকে নিষিদ্ধ করেন আর কবরের 70 হাত নিচে পুঁতায় রাখেন, সে 5-6 বছরের মধ্যে এখান থেকে আবার জীবিত হবে। অন্য দল জীবিত হতে যত সময় লাগে তার চেয়ে সে দ্রুত জীবিত হবে। তার অর্থনৈতিক সক্ষমতা, তার বুদ্ধিভিত্তিক সক্ষমতা, অনলাইন জগতে সক্ষমতা, প্রযুক্তিগত সক্ষমতা, আন্তর্জাতিকভাবে তাদের একটা যে স্টেক হোল্ডারশিপ আছে, এই সমস্ত কিছু কারণে তাদের সময় লাগবে 5 থেকে 6 বছরের মধ্যে। তাদেরকে এই যে নিষিদ্ধ করলেন, এই নিষিদ্ধ করার ফলে তারা যখন রিস্টোর করবে ওই দিন তারা রক্তের হোলি খেলা খেলবে। ঠিক আছে, আমরা এটাই বলছিলাম যে এই প্রক্রিয়াটা সঠিক হচ্ছে না। এই প্রক্রিয়াটা সঠিক হচ্ছে না কেন? কারণ আওয়ামী লীগকে যদি আওয়ামী লীগ হিসেবে রাখতেন অন্তত 5টা বছর ওরা চুপ করে থাকতো। আজকে এই আওয়ামী লীগকে যখন বিএনপির মধ্যে নেওয়া হচ্ছে, এই আওয়ামী লীগকে যখন জামাতের মধ্যে নেওয়া হচ্ছে, এই আওয়ামী লীগের টাকা পয়সা অর্থকরীর উপর যখন এনসিপি ভর করছে, ওরা কিন্তু একটা স্ট্যাবিলিটি পাচ্ছে। ওরা কিন্তু আওয়ামী লীগ হিসেবে থাকলে স্ট্যাবিলিটি পাইতো না। তো যে আওয়ামী লীগ যে শেখ হাসিনাকে ভালোবাসে, শেখ মুজিবকে ভালোবাসে, যে কমফোর্ট ফিল করে জয় বাংলা বলতে, ও পিঠ বাঁচানোর জন্য সাময়িক এনসিপি করতে পারে। ও যখন স্পেস পাবে তখন ওইখানে ঘুরাইয়ে কৈশাপে চট দিবে এনসিপিরে। বহুত বাটপারি করছে, সর এখান থেকে। এটা করবে না, ওরা করবে না। তাহলে আমরা বলতেছিলাম এইটাই, সবাই এখন আওয়ামী লীগ হয়ে গেছে বিধবার বউ, মানে ওই যে মানে স্বামী পরিত্যক্তা বউ হয়ে গেছে। এখন সবাই এই আওয়ামী লীগের সেবা যত্নে লিপ্ত হয়ে গেছে। ঠিক আছে, সবাই সেবা যত্ন করতেছে, কেউ আওয়ামী লীগকে মানে হলো বিভিন্ন। আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে এখন কি করবেন, এক দল টানতেছে, আরেক দল না টানলে আবার হেরা পিছায় পড়ে, তাই না? এখন এনসিপি হর হামেশা আওয়ামী লীগের ভিতরে ঢুকাইতেছে, ঘরে ঢুকাইতেছে। এই দিকে বিএনপি ঘোষণা দিতেছে যে আওয়ামী লীগের ফেরেস্তা যারা আছে তারা সদস্য হতে পারবে। ডক্টর ইউনূস সরকার থেকে সমর্থন সরিয়ে নিতে পারে জামাত। হ্যাঁ, এটাই রাজনীতি। প্রয়োজনে নিবে। ইউনূস তো আর ইউনূস নবী না, তার প্রতি সমর্থন সরিয়ে নেওয়াটা একদম স্বাভাবিক যদি তিনি সঠিক লাইনে না থাকেন। আমি একটা কথা বলি যে আমি শতবার বলেছি যে স্যার আপনাকে 5 বছর চাই, প্রয়োজনে আবার বলবো, প্রয়োজনে 1 ঘন্টা পর সেই অবস্থান পরিবর্তন করব। দিস ইজ পলিটিক্স। দর্শক, জামাত সাফ জানিয়ে দিয়েছে, একটা সাফ কথা বলেছে, এর গভীরতা অনেক। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন সরকার একটি নির্দিষ্ট দলের অনুগত। এর মানে ইউনূস সরকার বিএনপির অনুগত হয়ে গিয়েছে, বিশেষ করে লন্ডন বৈঠকের পর। এটা স্পষ্ট করে বলেছে জামাত, কোনো রাগঢাক নাই, সরকার বিএনপির অনুগত। দেখেন, বিএনপির প্রতি পক্ষপাত দুষ্ট তাও কিন্তু বলছে না, মানে বিএনপির কথায় চলে। তো জামাত এমনি এমনি ঐক্যমত কমিশনের সংলাপ বয়কট করেনি, অনুগত বলে। এর মানে সরকার চলে এখন বিএনপির কথায়। ঐক্যমত কমিশনে কি কি আলোচনা হবে, কারা কারা বসবে, ঐক্যমত কমিশনের ঐক্যমতের প্রক্রিয়াটা কি হবে, এগুলো এখন বিএনপি ঠিক করে দিচ্ছে। জামাত এগুলো টের পেয়েছে বলে স্পষ্ট করে বলছে সরকার একটি নির্দিষ্ট দলের অনুগত। দ্যাট মিনস বিএনপির অনুগত। এখন একটা নির্দিষ্ট দলের অনুগত যে সরকার নিরপেক্ষ নয়, সেই সরকার অধীনে তো সুষ্ঠু নির্বাচন হবে না। সেই সরকারের প্রতি সমর্থন সরিয়ে নেওয়াটা স্বাভাবিক হবে। যদি এই সরকার ওই নির্দিষ্ট দলের প্রতি অনুগত থেকে নির্বাচন করতে চায়, তাহলে ডেফিনেটলি জামাত ইউনূসের উপর থেকে সমর্থন সরিয়ে নেবে, এতে কোনো সন্দেহ নেই। এটার জবাবটা আবারও দেব সেই ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির বক্তব্য দিয়ে, যে জুলাইয়ের সাথে যদি আমার বাপ গাদ্দারি করে তাহলে ও আমার বাপ না। ইউনূস যদি জুলাইয়ের সাথে গাদ্দারি করে তাহলে ইউনূস আমাদের ইউনূস না, এই ইউনূস বিএনপির ইউনূস। মানুষের যে কোনো সময় ডেভিয়েশন হতে পারে। তবে হ্যাঁ, আমরা এখন আশা করি প্রফেসর ইউনূস সঠিক পদে থাকবেন। তবে জামাতের এই যে বক্তব্যগুলো, এটা যুগান্তকারী বক্তব্য, স্মরণ করিয়ে দেওয়া যে আপনি একটা দলের অনুগত হয়ে গিয়েছেন, এখন আপনার সরকারের একটা বিরাট অংশ বিএনপির খপ্পরে পড়ে গিয়েছে, পিওরলি আপনি নিজে সহ। অতএব আমরা এটা স্পষ্টভাবে বলছি, এখন বলছি, সামনে একদম সমর্থন সরিয়ে নিব। আর ইসলামপন্থীরা সমর্থন সরিয়ে নিলে এই সরকার টিকতে পারবে না, কারণ এই সরকারের মূল শক্তি ইসলামপন্থীরা। নানান সময়ে সরকার ইসলামপন্থীদের কাজে লাগিয়েছে। যেমন
সংখ্যালঘু ইস্যুতে সরকার বিপদে পড়েছে, ইন্ডিয়ার ভয়ানক প্রোপাগান্ডার শিকার হয়েছে, ইসলামপন্থীদের কাজে লাগিয়েছে। কিন্তু নারী নীতি ইস্যুতে কিন্তু ইসলামপন্থীদের ওইভাবে কাজে লাগায়নি। একই সাথে ইউনূস চলে যেতে চেয়েছেন, ইসলামপন্থীরা ঠেকিয়ে রেখেছে। ইসলামপন্থীরা কোনো বিনিময় ছাড়া ডক্টর ইউনূসকে সমর্থন দিয়ে আসছিল, কিন্তু সেই ইউনূস যদি এখন ইসলামপন্থীদের সাথে গাদ্দারি করে, বিএনপির সাথে আতাত করে, তাহলে সে ইসলামপন্থীরা সরিয়ে নিবে সমর্থন, আর সরিয়ে নিলে থাকতে পারবে না। বিএনপি এমন চরিত্রের দল, কয়েক সেকেন্ডের ব্যবধানে প্রিয় ইউনূস থেকে সুদখোর মৌলবাদী ইউনূস হয়ে যাবে। এই জন্যে ইউনূসের মূল শক্তি ইসলামপন্থীরা, কিন্তু সেই ইসলামপন্থীরা এখন বলছে সরকার একটি নির্দিষ্ট দলের অনুগত। মানে বর্তমান সরকারের সাথে ভবিষ্যৎ সরকারের সাথে এক ধরনের আতাত হয়েছে লন্ডনে। এই বক্তব্য খুব তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে সমর্থন সরিয়ে নেওয়ার ইঙ্গিত। সরকার একটি নির্দিষ্ট দলের প্রতি অনুগত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হয়তো বা জামাতের সিনিয়র নেতা নন বা মৌলিক নীতি নির্ধারক নন, মানে নির্বাহী পরিষদের সদস্য নন, কিন্তু তিনি যে বক্তব্য দিয়েছেন এটা জামাতের একদম টপ পলিসি মেকারদের স্পিরিটের সাথে সঙ্গতিপূর্ণ। এটাই জামাত অ্যাজ এ হোল এখন চিন্তা করে, সেটাই শফিকুল ইসলাম মাসুদ বলেছেন। তিনি জানেন তো নির্বাহী পরিষদ কিভাবে কি আলোচনা করেছে, এগুলো তিনি জানেন। অতএব তার বক্তব্য এটি জামাতের বক্তব্য। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জাতির প্রধান প্রত্যাশা ছিল। দেখেন, প্রধান প্রত্যাশা ছিল, এর মানে বর্তমানে সেই জায়গায় সরকার নেই, ডেভিয়েশন হয়েছে বলে জামাত মনে করে। আর ডেভিয়েশন হয়েছে বলে মনে করার কারণেই তো ঐকমত্য কমিশনের সংলাপ বর্জন করেছিল, বয়কট করেছিল। সংস্কার, গণহত্যার বিচার এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেয়া, অথচ তারা জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ এক নির্দিষ্ট দলের প্রতি অনুগত হয়ে পড়েছে। এর মানে সরকার সঠিক পথে নেই, জামাত স্পষ্ট করে বলছে। যা ছাত্র জনতার জুলাই বিপ্লব চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তাহলে জামাতের একটা রেড লাইন পাওয়া গেছে যে জুলাই বিপ্লব এটা জামাতের রাজনীতির এখন মূল একটা ভিত্তি। অর্থাৎ জুলাই বিপ্লবের লাইনে যারা থাকবে তার পক্ষে জামাত আছে, জুলাই বিপ্লবের লাইন থেকে যারা বিচ্যুত হয়ে যাবে জামাত তাকে চেনে না, জামাতের বাপ হলেও তাকে জামাত চেনে না। এজন্যে জুলাই বিপ্লবই হচ্ছে আমাদের রাজনীতির মূল ভিত্তি, এটাই হওয়া উচিত। জামাত এটা নিয়েছে। এজন্য ইউনূসের উপর থেকে সমর্থন সরিয়ে নিবে কি নিবে না, বা ইউনূসকে কতটুকু বা কতদিন পর্যন্ত সমর্থন করবে, এটা ডিফাইন হবে জুলাই বিপ্লবের মাধ্যমে। ইউনূস কতটুকু জুলাই বিপ্লবের উপর আছেন, এটাই হচ্ছে মূল। তিনি বলেন, জাতীয় ঐক্য বিনির্মাণে যাতে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আরো দায়িত্বশীল ভূমিকা আশা করে। এর অর্থ এখনো সময় শেষ হয়নি, সরকার যদি সঠিক লাইনে আসে তাদেরকে সমর্থন করবে। কিন্তু এখানে কিন্তু বলছে না জামাত ইসলামপন্থীদের স্বার্থ, বা এই কথাও কিন্তু বলছে না। মূল হচ্ছে জুলাই বিপ্লব। জুলাই বিপ্লব হচ্ছে রেড লাইন, এই জায়গাটা ক্রস করলে জামাত তাকে চেনে না। এই জামাত নেতা আরো বলেন, আমাদের জামাত ইসলামী শুধু ভোটের রাজনীতি করে না, আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টি, জনগণ কল্যাণের জন্য। জামাতের রাজনীতি হচ্ছে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের সংগ্রাম। এটা হচ্ছে জামাতের একদম বেসিক। আমাদের লক্ষ্য ক্ষমতা নয়। জামাত কোন সন্ত্রাসী, চাঁদাবাজ বা অনিয়মকারীদের আশ্রয় দেয় না, বরং মসজিদের ইমাম থেকে রাষ্ট্র পরিচালনার জন্য আদর্শ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলছে। তিনি বলেন, আমাদের বন্ধু সংগঠনের কেউ কেউ নির্বাচনের আগেই নিজেদের জন্য 280 আসন নিশ্চিত বলে দাবি করছেন। মানে বিএনপি, বন্ধু সংগঠন মানে কি? বিএনপি। এ ধরনের বক্তব্য সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ করে। জাতি শঙ্কিত, ভোটের আগেই তারা নিজেদের বিজয়ী ঘোষণা করে বসতে পারে। আমি আহ্বান জানাই, ক্ষমতা মোহ না করে সবাই দেশ গঠনে কাজ করতে মনোনিবেশ করুন। এখানে একটা বক্তব্য স্পষ্ট যে বিএনপি সুষ্ঠু নির্বাচন হতে দেবে না, সুষ্ঠু নির্বাচন মানে না। এই আশঙ্কা এই জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে। এবং শফিকুল ইসলাম মাসুদ কিছুদিন আগে বলেছিলেন দুদুর বক্তব্যের প্রতিবাদে যে তারাই নির্বাচনের তারিখ ঘোষণা করে দিবে, তাহলে তো ফলাফলও ঘোষণা করে দিবে তারা।
ভোট শুরু হওয়ার কয়েক ঘন্টা পর 10টা-11টার দিকেই বলবে যে আমরা বিজয়ী। আমাদের বিজয়ী ঘোষণা করবেন না আমরা আমাদের বিজয়ী ঘোষণা করব? ওই যে নিজে নিজে বিজয়ী ঘোষণা করে, এটা বিএনপির এখন স্বভাবে পরিণত। যেমন ইঞ্জিনিয়ার ইশরাককে আপনারা দেখেছেন, যে নিজেকে নিজে বিজয়ী ঘোষণা করে, নিজেকে নিজে মাননীয় মেয়র লিখে নিজে নিজে চেয়ারে বসে পড়ে, নিজে নিজে সেমিনার করে। বুঝতে পারছেন? তো দর্শক, প্রফেসর ইউনূস থেকে অদূর ভবিষ্যতে সমর্থন সরিয়ে নিতে পারে জামাতের স্পষ্ট বার্তা তারা ইঙ্গিত দেয়। গতকালকে জামাত অভিমান করেছিল, সেই অভিমান আজকে ঘুচেছে। অভিমান ঘুচিয়েছেন স্বয়ং প্রধান উপদেষ্টা জামাতের আমিরকে ফোন দিয়ে তার অভিমান ঘুচিয়েছেন। গতকালকে ঐক্যমত্য কমিশনের বৈঠকে জামাত যোগ দেয়নি, আজকে যোগ দিয়েছিল। অভিমান ভাঙিয়ে মিটিংয়ে এনেই জামাতকে বেশি বেশি সুযোগ দেয়া হয়েছে কথা বলার জন্য, এবং সেই কারণে লঙ্কা কাণ্ডও দেখা গেছে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে। সেখানে প্রথমবারের মতো ওয়াক আউটের ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি দল মিটিং ছেড়ে চলে গিয়েছেন। কেন জামাতকে সরকার এত বেশি গুরুত্ব দিল, কিংবা জামাতের অভিমানের ভিত্তিতেই সরকার এতটা বেশি তাদেরকে আস্থায় আনার চেষ্টা করছে কিনা, যখন অনাস্থায় যাওয়ার চেষ্টা করছে জামাত? বলছিলাম জামাতের অভিমান। গতকালকে অভিমান করে জামাত মিটিংয়ে যোগ দেয়নি, ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে যোগ দেয়নি, এবং জামাতের অভিমানের প্রেক্ষিতেই আমরা বলেছিলাম যে বিএনপির দিকে সরকার এক ধরনের ঝুঁকে গেছে, এমন অভিযোগ জামাতের এবং এনসিপির। বিএনপির সঙ্গে সখ্যতা তৈরি হয়েছে, এবং সেই সখ্যতার ফলে যখন জামাত এবং এনসিপির সঙ্গে সম্পর্কে ফাটল ধরছে, ঠিক সেই সময় বিএনপি তাদের ক্ষমতা আরোহণের পরে সঠিকভাবে দেশ চালানোর জন্য নির্বাচনের আগে আগে ইনক্লুসিভ নির্বাচনের কথাও বলতে পারে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাকে যে কোনো ফরম্যাটে তাকে নির্বাচনের সুযোগ দিয়ে সবার অংশগ্রহণে নির্বাচনের তত্ত্বে আসতে পারে, কারণ আন্তর্জাতিক সাপোর্টের প্রয়োজন সরকার গঠনের পরে যে কোনো দলের জন্যই। নির্বাচনকে যদি অগ্রহণযোগ্য বলা হয়, তাহলে পরবর্তীতে সরকার চালানো অনেক কঠিন কাজ হবে, যেটার প্রমাণ আমরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি। ঠিক একই রকম বিপদে বিএনপি পড়তে চাইবে না, তাই হয়তো শেষ পর্যন্ত ইনক্লুসিভ নির্বাচনের যে তত্ত্ব, সর্বশেষ জাতিসংঘ যে নির্বাচনের তত্ত্বের কথা বলছে, সেই তত্ত্বে বিএনপি যেতে পারে। এই ভয় থেকেই হয়তো এনসিপি এবং জামাত বিএনপির সঙ্গে সরকারের প্রধান উপদেষ্টার লন্ডন বৈঠকটাকে খুব ভালোভাবে নেয়নি। সেই কারণে জামাত গতকালকে অভিমান করে মিটিংয়ে অংশগ্রহণ করেনি। প্রধান উপদেষ্টা তাদের অভিমান ভাঙিয়েছেন, অভিমান ভাঙিয়ে আজকে মিটিংয়ে এনেছিলেন। মিটিংয়ে এনে হলো লঙ্কা কাণ্ড। সেখানে জামাতকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হলো, জামাতকে অনেক বেশি কথা বলতে সুযোগ দেওয়া হলো, জামাতকে এত বেশি গুরুত্ব দেওয়া হলো যে অন্য দলগুলো, গণফোরাম, সিপিবি সহ বেশ কিছু দল গোস্বা করলো, এবং পরিস্থিতি নিরপেক্ষ না থাকার অভিযোগে তারা মিটিং বয়কট করে চলে গেল। এমন ঘটনা আমরা দেখলাম। মিটিংয়ে কি হলো, গণমাধ্যম কি বলছে শুনে নেওয়া যাক। বুধবার বিকেলে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বক্তব্য দেওয়া শুরু করলে প্রথমে গণফোরাম সাধারণ সম্পাদক মিজানুর রহমান হইচই করে সংলাপ স্থল থেকে বের হয়ে যান। এ সময় তিনি বলেন, এটা কিসের সংলাপ হচ্ছে, কার সাথে সংলাপ করব, তারা যা ইচ্ছা তাই করছে। এরপর বের হন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সহ আরও দুজন। মিজানুর রহমান অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে থাকেন। তখন তাকে জড়িয়ে ধরে সংলাপস্থলে যাওয়ার অনুরোধ করেন 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। তবে সে সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে থাকেন রুহিন হোসেন প্রিন্স। পরে কথা বলেন সেলিম। রুহিন হোসেন প্রিন্স বলেন, নিচতলায় তিনি নেমে এসে বলেন, এখানে বৈষম্য হচ্ছে, জামাতের 3 জনকে বক্তব্য দিতে দেয়া হয়েছে। অর্থাৎ একই মিটিংয়ে জামাতের 3 জন বক্তব্য দিয়েছেন, আমাদের একজনকে বক্তব্য দিতে গেলেও সেটা বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা প্রতিবাদ জানালে কমিশন তো নোট করে, তাই আবার সংলাপে ফিরে যাচ্ছি, এমন কথাও তিনি বলেছেন যে তারা সেই কার্যক্রম কমিশন নোট করে পরে সরি বলেছে, তারপরে আবার তারা ফিরে গেছে। এর আগে রুহিন হোসেন বলেছেন, ঐক্যমত্য কমিশন নিরপেক্ষতা হারিয়েছে, তারা নিরপেক্ষ না হলে কমিশন সংলাপে ফিরবে না।
সিপিবি এবং গণফোরাম নেতাদের সংলাপে ফিরিয়ে নিতে নিচে নেমে আসেন ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। তিনি নিচে আসেন, তাদেরকে বোঝান। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার তিনিও আসেন। বিএনপি সমমনা বাংলাদেশ এলডিপির মহাসচিব এবং 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদত হোসেন সেলিম আসেন। জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসান হুদা তিনিও আসেন। শাহাদত হোসেন সেলিম বলেন, ওনাদের জামাত বলেছেন আপনারা তো 10 জন মানুষের প্রতিনিধিত্বও করেন না, আমরা কতজনের প্রতিনিধিত্ব করি। সেলিম আরও জানান তিনি ওয়াকআউট করেননি, সমঝোতা করেছেন। এরপর আবার সংলাপ শুরু হয়। অর্থাৎ যে দলগুলো ওয়াকআউট করেছে তাদেরকে জামাত যেটা বলেছে সেটা হচ্ছে যে আপনাদের তো 10 জন মানুষ নেই, 10 জন মানুষের প্রতিনিধিত্ব করেন না, আমরা কতজন মানুষের প্রতিনিধিত্ব করি, সুতরাং আমাদের 3 জন নেতাকে কথা বলতে দিতেই পারে, আপনাদের একজনকে দেয়াই তো মানে যথেষ্ট। এরকম মন্তব্য যখন করেছেন তখনই ওয়াকআউটের ঘটনা করেছেন। জামাত অভিমান ভেঙে আজকে যখন বৈঠকে যোগ দিয়েছে তখন একটু দাপট দেখানোরই চেষ্টা করেছে মিটিংয়ে, এবং সেই দাপটটাকেই নিরপেক্ষতা নষ্ট করা সরকার নিরপেক্ষতা হারিয়েছে। যে নিরপেক্ষতা হারানো মিটিংয়েও কার্যকর হয়েছে, সরকার মিটিংয়েও নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি, এমন অভিযোগে প্রথমবারের মতো ইতিহাসে, এই সরকারের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মিটিং থেকে ওয়াকআউটের ঘটনা ঘটল। সরকার বোধহয় কোনো দিক থেকেই, যে কথা এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, যে সরকার কোনো না কোনোভাবে কোনো একটা দিকে কখনো না কখনো হেলে পড়ছে, ঝুঁকে পড়ছে, কখনোই নিরপেক্ষ আসনে থাকতে পারছে না। কখনো মনে হচ্ছে সরকার বিএনপির দিকে ঝুঁকে পড়ছে, তো বিএনপির দিকেই কথা হচ্ছে, কখনো জামাতের দিকে ঝুঁকে পড়ছে, মনে হচ্ছে জামাত হয়ে যাচ্ছে, কখনো এনসিপির দিকে এমনভাবে ঝুঁকে পড়ছে মনে হচ্ছে এনসিপি হয়ে যাচ্ছে। সরকার যে গার্ডস দেখানো দরকার, সরকার যে একটা নিরপেক্ষ, এই সরকার তো নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের যে গার্ডস থাকা উচিত, নিরপেক্ষ একটা অবস্থান থাকা উচিত, যে যত গোস্বাই করুক আমি আমার নীতিগত অবস্থান, আমি আমার নিরপেক্ষ অবস্থান থেকে এতটুকু টলব না, সেরকম অবস্থানে সরকারকে আমরা কখনোই দেখিনি। কোনো না কোনো দিকে ঝুঁকে পড়েছে, কখনো কারো মান ভাঙাতে, কখনো অভিমান ভাঙাতে, কখনো জটিলতা কাটাতে, কোনো দিকে হেলে পড়তে দেখেছি। এই সরকার রাজনৈতিকভাবে যে অজ্ঞ, রাজনৈতিক অভিজ্ঞতা নেই, সেটা প্রধান উপদেষ্টা এর আগে একাধিকবার স্বীকারও করেছেন। সরকার চালানোর অভিজ্ঞতা তাদের নেই, সেই কারণে বারবার আসলে হিমশিম খাচ্ছে। আমলা, এনজিও কর্মী, বিদেশে থাকা প্রবাসীদের নিয়ে এসে সরকার যে কর্মকাণ্ডগুলো চালাচ্ছে, এই মানুষগুলোর আদতে রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, সরকার পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা নেই বলেই তারা বারবার হোঁচট খাচ্ছে। আর এই কারণেই সবথেকে বেশি আলোচনা হচ্ছে নির্বাচনের কথা, যে সরকার যত দ্রুত পারে নির্বাচন দিয়ে তাদের এক্সিটের পথ খোঁজাই উচিত, তা না হলে সংকট আরও বাড়বে। এই সরকার সব কিছু আসলে কন্ট্রোল করতে পারবে না, ট্র্যাকেল দিতে পারবে না, যেমনটা তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতে পারছে না, অর্থনৈতিক পরিস্থিতি কন্ট্রোল করতে পারছে না, কোনো দিকেই আসলে কন্ট্রোল করতে পারছে না, মব জাস্টিস থামাতে পারছে না। এখনও রাস্তাঘাটে, অফিস আদালতে সব জায়গাতে মব চলছে, সেগুলো থামানো যাচ্ছে না। সব মিলিয়ে আমার মনে হয় সরকার খুব একটা সুখকর পরিস্থিতিতে নেই। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ নির্বাচন বলেই মনে করছেন বিশ্লেষকরা। দর্শক, আপনার কি মনে হয়? সব মিলিয়ে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গতকালকে প্রথম আলো পত্রিকায় একটা নিউজ আমি পড়ে আমি একটু বিস্মিত হয়েছিলাম। গতকালকে পড়েছি, সেটা নিয়ে আলোচনা করছি একদিন পর। কেন একদিন পর সেটা ব্যাখ্যা করছি। নিউজটা ছিল এরকম যে বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠক ছিল, সেই বৈঠকের আলোচনার উপর ভিত্তি করে প্রথম আলো যে রিপোর্টটা করেছে, সেই রিপোর্টের শিরোনাম ছিল সরকারের উপর বিশ্বাস রেখে চলবে বিএনপি, স্থায়ী কমিটির সভায় আলোচনা। এই ছিল শিরোনাম। তো আমি এই বিষয়টা নিয়ে একটু কি বলবো, আমার কাছে একটু কেমন যেন মনে হলো যে বিএনপির স্থায়ী কমিটিতে এই ধরনের একটা সিদ্ধান্ত তারা নিচ্ছে যে তারা সরকারের উপর বিশ্বাস রেখে চলবে। সরকার, এটা মূল বক্তব্য হলো সরকার যে সমস্ত কাজকর্ম করবে, সরকার যে সমস্ত সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তগুলোকে তারা কোনো ধরনের প্রতিবাদ করবে না, কোনো ধরনের আপত্তি তুলবে না,
সমর্থন দিয়ে যাবে। তো এই বিষয়টা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। তো আমার কাছে কালকে আমি প্রথম ভাবলাম হয়তো এমনও হতে পারে যে রিপোর্টার লিখেছেন তিনি হয়তো ওভাবে বুঝতে পারেননি ব্রিফিংটা। এগুলো তো ব্রিফিং হয় না, আনুষ্ঠানিক ব্রিফিং তো আর হয় না। ওখানে যারা মিটিংয়ে থাকে তাদের সঙ্গে সোর্সের মাধ্যমে ওনারা আলাপ সালাপ করে তারপর হয়তো এই রিপোর্টটা লিখেছেন। হয়তো এখানে তথ্যগত কিছু ভুল থাকতে পারে। এই জন্যই আমি একটা দিন অপেক্ষা করেছি যে কোনো রকম প্রতিবাদ আসে কিনা বিএনপির পক্ষ থেকে, বিএনপি বলে কিনা না ব্যাপারটা আমরা এভাবে বলিনি ওভাবে বলেছি, সাংবাদিক বুঝতে ভুল করেছেন এই জন্য লিখেছেন এই জন্য। তো একদিন অপেক্ষা করে দেখলাম যে না, তাদের কোনো প্রতিবাদ আসেনি। তো যখন না আসেছে তার মানে তারা এই কাজটা করেছেন। এখন এটা নিয়ে আমি কেন বিস্মিত হয়েছি সেটা আমি বলি। সরকারের উপর বিশ্বাস রেখে চলবে এই কথাটাই কোনো বিবেচনাতেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক দলের ব্যাপার না, এখানে ব্যক্তি হিসেবেও আমি মনে করি সরকারের সব কাজকে আমি বিশ্বাস করব না। কেন করব? সরকারের যদি সব কাজকে আপনি বিশ্বাস করেন তাহলে মনে রাখবেন সেই সরকারকে স্বৈরাচারী হওয়ার ক্ষেত্রে আপনি হেল্প করছেন। আপনাকে প্রশ্ন করতে হবে এই কাজটা আপনি কেন করলেন। সরকার যখন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করবে যে এই সিদ্ধান্তটা নিলে পর আমাকে কেউ না কেউ প্রশ্ন করতে পারে, তখন সিদ্ধান্তটা নেওয়ার আগে সরকার নিজেই নিজেকে আরেকবার প্রশ্ন করবে যে এই কাজটা কি আমার করা ঠিক হচ্ছে। যদি ঠিক না হয় তাহলে তো আমি প্রশ্নের মুখে পড়ে যাব। যে কারণে প্রশ্নটা সব সময় জারি থাকতে হবে, বিশ্বাসটা সব সময় জারি থাকতে হবে না, এটা নিয়ম নয়। আর যারা সরকারে নেই, সরকারের বাইরে যে সমস্ত বিরোধী দল আছে তারা যখন সরকারের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে চলার কথা বলে তখন মনে হয় সেই দলটা আসলে আর জনগণের দল থাকছে না। তারা বিশেষ কোনো সুবিধা প্রাপ্তির আশায় সরকারের অনুগত হয়ে যাচ্ছে, যেমনটা আমরা আওয়ামী লীগ আমলে দেখেছিলাম জাতীয় পার্টিকে। তারা সরকারের অনুগত বিরোধী দল ছিল। দেশে একটা বিস্ময়কর, আমার বিবেচনায় খুবই বিস্ময়কর একটা রাজনৈতিক আবহাওয়া এখন বিরাজ করছে। এখানে কোনো বিরোধী দল নেই, সবাই সরকারি দল হয়ে গেছে। হতে আমার কোনো আপত্তি নাই যদি সরকারের সব কাজকে আমরা সেরকম মনে করতে পারতাম যে সাধারণ মানুষের জন্য, সকল মানুষের জন্য তারা কাজ করছেন। এই বিএনপির সঙ্গে সরকারের এই মুহূর্তে চলমান একটা বিরাট বিরোধ দেখা যাচ্ছে। সেটা হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে আছে তার মেয়র নিয়ে। আদালত ইশরাক হোসেনকে, বিএনপি প্রার্থী ছিলেন উনি, ইশরাক হোসেনকে মেয়র নির্বাচিত ঘোষণা করেছেন। আদালতের ঘোষণার প্রেক্ষিতে নির্বাচন কমিশন গ্যাজেট দিয়েছেন, গ্যাজেট প্রকাশ করেছেন। তারপরে এটা নিয়ে রিট করা হলে উচ্চ আদালত থেকে ইশরাক হোসেনের পক্ষে রায় দেওয়া হয়েছে, বলেছে রিট বাতিল করা হয়েছে, তাকে গ্যাজেট অনুযায়ী তাকে শপথ পড়ানো হোক এমন কথা বলা হয়েছে। তারপরেও সেই শপথটা কিন্তু সরকার পড়ায়নি। মানে ইশরাককে আইনানুগভাবে মেয়র পদে তারা বসায়নি, বসতে দেয়নি, আমি এভাবে বলবো। এবং কেবল দেয়নি নয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি আজকে দাবিও করেছেন, রীতিমতো উনি বলেছেন ইশরাক হোসেন এখন যা করছেন সেটা ক্রিমিনাল অফেন্স, তিনি আইন লঙ্ঘন করছেন। উনি যে নিজে আইন ভাঙলেন, উনি যে নিজে উচ্চ আদালতের রায়কে লঙ্ঘন করলেন, রায়কে পালন করলেন না, সেটা নিয়ে কোনো কথা নাই। ইশরাক হোসেন নাকি ক্রিমিনাল অফেন্স করছে। যে সরকারের একজন উপদেষ্টা বিএনপির একজন কেন্দ্রীয় নেতাকে ক্রিমিনাল অফেন্স করেছে বলে অভিযুক্ত করছে, সেই সরকারকে বিশ্বাস রেখে চলার জন্য বিএনপি তার সর্বোচ্চ বডিতে বসে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা তাদেরকে বিশ্বাস করে চলব। কেমন রাজনীতি হচ্ছে এটা আমি বুঝি না। বিএনপির এই পরিবর্তনটা কেন? কারণ বিএনপির যে শীর্ষ নেতা আছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সঙ্গে লন্ডনের 13 তারিখে যে বৈঠকটা হয়েছে সরকার প্রধানের, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেখানে তারা একটা জায়গায় উপনীত হতে পেরেছে যে ফেব্রুয়ারির আগে, ফেব্রুয়ারিতে যে রমজান হবে, সেই রমজানের আগের সপ্তাহেও
নির্বাচন হতে পারে। এই কথাতে বিএনপি এতই খুশি হয়েছে যে এখন তারা সরকারের উপর বিশ্বাস রেখে চলার জন্য সিদ্ধান্ত নিয়েছে। ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে? আপনি 10 জন লোককে জিজ্ঞাসা করে দেখেন মানুষের কি অভিমত, মানুষ কি মনে করে। মানুষ মনে করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কিন্তু দেখেন ফেব্রুয়ারির নামটা উচ্চারণ হয়েছে, রমজানের আগের সপ্তাহ কথাটা বলা হয়েছে, উচ্চারিত হয়েছে, তো হওয়ারই তো সম্ভাবনা বেশি, তাই নয় কি? তো মানুষ কেন বিশ্বাস করে না? ভাবুন তো কেন বিশ্বাস করে না? মানুষ বিশ্বাস করে না এ কারণে যে মানুষ আসলে এখন আর এই সরকারের কোনো কথার উপরে বিশ্বাস করে না। মানুষ এই সরকারের নানা ধরনের সীমাবদ্ধতা, এই সরকারের নানা ধরনের মিথ্যাচারের সঙ্গে পরিচিত হয়ে গেছে। মানুষের এক ধরনের আস্থাহীনতা ডক্টর ইউনূস সরকারের উপর চলে এসেছে, যে কারণে তারা এই কথা বলার পরেও তারা বিশ্বাস করে না। আরও একটা কারণ আছে, যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল সেখানে স্পষ্ট করে বলা হয় নাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, বলা হয় নাই। বলা হয়েছে করা যেতে পারে। এই সমস্ত শব্দের চাতুর্য সাধারণ মানুষ পছন্দ করে না। মানুষ সরাসরি কথা শুনতে চায়। সরকারের সঙ্গে যে বিরোধগুলি হয়েছে, এখন যদি সরকার বলে, এই যে বিএনপি স্থায়ী কমিটির মিটিংয়ের সভাটাতে বলা হলো, এখন যদি সরকার কালকে বলে যে আমরা চট্টগ্রামে যে পোর্টের যে টার্মিনালটা আছে সেই টার্মিনালটা আমরা বিদেশি একটা কোম্পানিকে লিজ দেব, তাহলে বিএনপি কী করবে? বিশ্বাস রেখে চলবে? সরকারের কথায় বিশ্বাস করে বলবে হ্যাঁ ঠিক আছে দেন দেন বলবে? কেন দিবেন? আপনি যে এই কোম্পানিটাকে দিচ্ছেন, আমি দেখলাম এই সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বিভিন্ন জায়গায় বললেন যে উনি দেখে এসেছেন বিশাল কোম্পানি, এই কোম্পানিকে দেওয়া যায়। ভাই আপনি যত বিশাল আপনি যে কথা বলছেন না, শুনে মনে হয় কি ওই কোম্পানির মধ্যে উনি লোকাল এজেন্ট, যে এত বড় কোম্পানি। ভাই ওই কোম্পানিটা যে আমার জন্য বেস্ট, এটা আপনি কীভাবে বিবেচনা করলেন? আপনার কাছে মনে হয়েছে, অথবা ডক্টর ইউনূসের কাছে মনে হয়েছে। বাট আমাদের তো একটা প্রকিউরমেন্ট সিস্টেম আছে, একটা প্রতিযোগিতার সিস্টেম আছে বাংলাদেশে, যে কোনো বড় জিনিস, বড় কাউকে কোনো কাজ দিতে গেলে একটা ওপেন টেন্ডার করতে হয়, সকলকে সুযোগ দিতে হয়। সেই সুযোগটা আপনি দিয়েছেন? দেননি তো। আপনি ইচ্ছে হলে আপনি দিয়ে দিলেন, এটা জন্য পারেন না। কোনো স্বৈরাচারী সরকারও পায় না। তো সেরকম কাজ যদি এখন তারা বাস্তবায়ন করতে যায়, তো বিএনপিকে সরকারের বিশ্বাস রেখে চলবে? বিএনপির এই যে ক্লিন চিট দেওয়া, এই যে আপনার সাদা কাগজে সিগনেচার করে দেওয়া, এটা কেন? এটা আমার কাছে বোধগম্য হচ্ছে না। সাধারণ মানুষ কি চাচ্ছে? এই জিনিসটাকে বিএনপির কাছে বেশি জরুরি, নাকি এই সরকারকে নিঃশর্তভাবে সমর্থন দেওয়াটা জরুরি? আজকে এখানে বলা হয়েছে যে তারা ইশরাক সাহেবের বিষয়টা আলোচনা করেছে এবং বলেছে এটাকে খুব কৌশলে হ্যান্ডেল করতে হবে। আপনি কীভাবে হ্যান্ডেল করবেন কৌশলে? যখন নাকি এলজিআইডি উপদেষ্টা নিজে ইশরাক সাহেবকে ক্রিমিনাল অফেন্সের জন্য অফেন্স করেছে বলে দায়ী করছে, তার সঙ্গে আপনি কী কৌশল করবেন এই অভিযোগের সঙ্গে? আপনাকে হয় মানতে হবে যে ইশরাক সাহেব ক্রিমিনাল অফেন্স করেছেন, অথবা বলতে হবে করেননি। এখন যদি করেছেন বলেন, তাহলে সরকারের সঙ্গে আপনি একমত হয়ে গেলেন, আর যদি করেননি বলেন তাহলে সরকারের সঙ্গে একমত হতে পারলেন না। আপনি কী করবেন? কিছুই করতে পারবেন না। লজিক্যালি চিন্তা করেন তো আমি মনে করি কোনো পলিটিক্যাল পার্টির এরকম উচিত না। যদিও এই মিটিংয়ে একজন দায়িত্বশীল সরকারের একজন বিএনপির দায়িত্বশীল একজন ব্যক্তির স্থায়ী কমিটির একজন সদস্যকে উদ্ধৃত করে, নামটা বলেন, প্রথম আলো লিখেছেন যে অবিশ্বাস করে ঠকার চেয়ে বিশ্বাস করে ঠকা শ্রেয়। লন্ডন বৈঠকের পর আমাদের কিছু সময় সরকারকে পর্যবেক্ষণ করতে হবে তারা কি করে। প্রথম যে বাক্যটা, এই বাক্যটা একটা হাস্যকর বাক্য। রাজনীতিতে বিশ্বাস করে ঠকার কোনো অপশন নাই, অবিশ্বাস করে ঠকার কোনো অপশন নাই, আসলে ঠকারই কোনো অপশন নাই। আপনি ঠকবেন কেন? তাহলে রাজনীতি করতে আসছেন কেন? রাজনীতির কাজটা কি? রাজনৈতিক দলের তারা জনগণের হয়ে বার্গেন করবে, জনগণের স্বার্থ উদ্ধার করবে, জনগণের জন্য যেটা ভালো সেটা তারা বাস্তবায়নের চেষ্টা করবে। তো সেখানে বিশ্বাসের জায়গাটা কোথায়? আপনি কার সঙ্গে বিশ্বাস করবেন? অন্ধভাবে? অন্ধবিশ্বাসের কোনো জায়গা নাই রে ভাই এখানে।
আপনাকে সার্বক্ষণিক একটা বার্গেন করতে হবে, যে কোনো কিছুর ক্ষেত্রে প্রশ্ন করে জানতে হবে, যাচাই করে নিতে হবে যে এটা কি আমাদের প্রাপ্য কি প্রাপ্য না। যাই হোক, তারপরে আমি বলবো বিএনপি একটা প্রবীণ দল, একটা প্রাচীন দল, বড় দল, পুরনো দল, তারা আমাদের জন্য ভালো কিছু করবে এই প্রত্যাশায় আমাদের থাকবে। আমি মনে করব, এখনও মনে করতে চাই, এ ধরনের ক্লিন চিট দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। এটা আপনি মুখে উচ্চারণও করতে পারবেন না। আপনাকে সবসময় সরকারকে প্রশ্নের মুখে রাখতে হবে, যাতে নাকি সরকার নিজে থেকে কোনো ভুল না করে, অথবা সরকার যেন স্বেচ্ছাচারী হয়ে না ওঠে, যেমনটি ওনারা এলজিআইডি উপদেষ্টা হয়ে উঠেছেন। উনি একজন ইশরাক সাহেবের মতো একজন পলিটিক্যাল লিডারকে বলছেন তিনি নাকি ক্রিমিনাল অফেন্স করেছেন। উনি যে ইশরাক সাহেব যে কাজটা করছেন, সেই কাজটার পেছনে ওনার যে বেআইনি সিদ্ধান্তগুলো আছে, বেআইনি কর্মকাণ্ডগুলো আছে, সেগুলোর দিকে না তাকিয়ে উনি এখন এটাকে বলছেন, এটা ঠিক না। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আপনাদের স্বাগত জানাই আমার আলোচনা শুনবার জন্য। বাংলাদেশে এখন একটা বড় সমস্যা, সেটা হচ্ছে যে কিছু বললেই আপনি ভারতের দালাল, নয়তো স্বৈরাচারের দোসর। এমনকি শেখ হাসিনার শাসনামলে যে কথাগুলো বলে মানুষকে তৈরি করা গেছে, সচেতন করা গেছে, আন্দোলনের জন্য, সংগ্রামের জন্য প্রস্তুত করা গেছে, গণতন্ত্রের মৌলিক বিষয় হিসেবে যে বিষয়গুলো কাজ করে, এই ধরনের ইনক্লুসিভিটির কথা যদি বলি আমরা, অন্তর্ভুক্তিমূলক সমাজ, রাষ্ট্র, নির্বাচন, এই কথা আমরা বহুবার বলেছি। মত প্রকাশের স্বাধীনতা, পরমত সহিষ্ণুতা, অন্যের প্রতি সহনশীলতা, এই আলোচনাগুলো আমরা আগে করেছি। বিচার বিভাগের হাতে, আইনের হাতে ছেড়ে দেয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ স্বচ্ছতা, জবাবদিহিতা, এই কথাগুলো আমরা বহু বছর ধরে বলে আসছি। কিন্তু এই কথাগুলো বলে বলে যে কথাগুলো শেখ হাসিনা বা তার সরকার শোনেনি, একটা পর্যায়ে মানুষ, গোটা দেশের মানুষ তাকে বিদায় করেছে। কিন্তু এখন এই পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যারা শাসন ক্ষমতায় আছেন বা শাসন ক্ষমতার সঙ্গে কম বেশি যুক্ত, প্রত্যক্ষ পরোক্ষভাবে, বা যারা মনে করেন ওই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব তারা দিয়েছেন, যারা দাবি করেন, তারা এগুলো মানতে চান না, তাদের খুব ভালো লাগে না। এখন আমার প্রশ্ন, আমরা বলি না হয় ভালো নাই লাগতে পারে, না লাগলো, আমাদেরকে আপনি ভারতের দালাল বলেন, এত এত ভারতের সমালোচনা করবার পরে স্বৈরাচারের দোসর বলেন, এত নিপীড়ন নির্যাতন সহ্য করবার পরেও, এত বিরোধিতা করবার পরেও প্রকাশ্যে, এমনকি সরকারে যারা আছেন তারাও, তাদের অনেকেই জানেন যে আমরা কি করেছি, তারপরে বলেন কোন আপত্তি নেই। আমার প্রশ্ন এখন, এই যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক, তাকেও কি আপনি এখন আওয়ামী লীগের দোসর বা ভারতের দালাল বলবেন? কেননা তিনি অতি সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে যে আইন হয়েছে রাজনৈতিক দল নিষিদ্ধ করবার জন্য, যার মূল লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আইনের মধ্য দিয়ে, এটা তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং এটা তিনি পছন্দ করেন না, সমর্থন করেন না। তাকে কি এটা বলবেন? হ্যাঁ, আপনি বললেই বলতে পারেন যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা না জানা থাকে। কিন্তু যারা ব্যাকগ্রাউন্ড জানেন ফলকার তুর্কের, তারা কি বলবেন? যেমন ধরা যাক, শেখ হাসিনার শাসন আমলে একেবারে শেখ হাসিনার বিদায়ের আগ পর্যন্ত বাংলাদেশের গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গণতন্ত্র, মানবাধিকার, এইসব বিষয় নিয়ে এই মানুষটি অনেক সোচ্চার ছিলেন, প্রচুর কথাবার্তা বলেছেন এবং সরকার তার কথাবার্তা পছন্দ করেনি। এবং সরকারের পতনের পরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক বা জাতিসংঘ যে রিপোর্ট তার নেতৃত্বে তৈরি করেছে, এই যে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংক্রান্ত বাংলাদেশে, এবং বিশেষ করে জুলাই আগস্টের পরিস্থিতি এবং হত্যাকাণ্ড, এমনকি জাতিসংঘ যে সংখ্যাটা দিয়েছে, সেই সংখ্যাটাও কিন্তু বাংলাদেশ সরকার বা বাংলাদেশে কেউ নিশ্চিত করে দিতে পারেনি, জাতিসংঘ দিয়েছে। তো তাকে কি আপনি বলবেন স্বৈরাচারের দোসর বা
ভারতের দালাল বা আওয়ামী লীগকে পুনর্বাসিত করবার চেষ্টা করছে। এবং ওই রিপোর্ট দেওয়ার সময় তারা বলেছে যে তারা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে। সো আমি যেটা বলতে চাইছি যে নিয়ম নীতি যাই বলেন না কেন, রুলস রেগুলেশনস বা কালচার পৃথিবীব্যাপী যেটা স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচিত, সেটা বাংলাদেশের ক্ষেত্রে বিবেচনা করতে হবে। গণতন্ত্রের কথা বললে গণতান্ত্রিক সংস্কৃতিটা মাথায় রাখতে হবে। সো ফলকা টুরকে আপনি কি বলবেন এখন? কাজে আমি যেটা বলবার চেষ্টা করছি যে এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অর্থাৎ অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ নির্বাচন আমাদের দাবি এবং সেটা হতে হবে। এবং তার জন্য যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে নেয়, আমার বিশ্বাস তাদের নেওয়ার সক্ষমতা কতখানি আছে সেটা আলোচনার দাবি রাখে। তাদের নেতৃত্ব যে পরিমাণ অপরাধ করেছে, সেই অপরাধীরা নির্বাচনে অংশ নেবেন কিনা, দেশে আসবেন কিনা, অনেকেই দেশের বাইরে পালিয়ে গেছেন, কারণ তারা প্রচুর অর্থকড়ি করেছে, সেগুলা সুরক্ষা তাদের কাছে অনেক বেশি জরুরি। আসলে যেহেতু অপরাধ করেছেন, জেলে যাবার ভয় থাকবে। সব মিলিয়ে আমি মনে করি যে অপরাধী যত সংখ্যাই হোক না কেন, শত শত, হাজার হাজার, প্রত্যেককে আপনি জেলে নেন, বিচার করেন, মৃত্যুদণ্ড, যদিও অনেকেই মৃত্যুদণ্ড সমর্থন করেন না আন্তর্জাতিকভাবে, বা বাংলাদেশের আইনে যে সর্বোচ্চ শাস্তি আছে সবটাই দেন, কিন্তু কারো বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা খর্ব করলে সেটা নিয়ে কিন্তু বিশ্বব্যাপী প্রশ্ন উঠবে। কাজে আমি এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবার দাবি জানাব। আমি মনে করি আজকে এই প্রশ্ন না উঠুক, 2 বছর পরে উঠবে, 5 বছর পরে উঠবেই প্রশ্ন। আওয়ামী লীগ একচেটিয়া 3-3টে নির্বাচন করে যেমন সম্মান অর্জন করতে পারেনি, অন্যরা প্রশ্ন তুলেছে, এবং তারা সবাই যারা বিরোধী দলে ছিলেন তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি করেছেন। তারা কিভাবে একটা একপেশে নির্বাচন দিয়ে বিজয়ী হয়ে আনন্দ উপভোগ করবেন, নিজেদেরকে সম্মানিত বোধ করবেন, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্র্যাকটিক্যালি বাংলাদেশে জনসমর্থন বিবেচনা করলে কে ভালো করেছে, কে খারাপ করেছে সেটা আমরা কম বেশি জানি। কে বেশি করেছে, কে কম করেছে, কে অনেক বেশি করেছে, সবই আমি জানি। আওয়ামী লীগ বিএনপির বাইরে বা বিএনপি আওয়ামী লীগের বাইরে আসলে প্র্যাকটিক্যালি কোনো রাজনৈতিক দল তেমন কোনো জনসমর্থন ক্যারি করে না বাংলাদেশে। হ্যাঁ, আমরা ধরি দুটো প্রধান দলের 30 থেকে 35% সলিড ভোট, সেখান থেকে আওয়ামী লীগের এবার অনেক হয়তো কমে গেছে, কমেও তো কিছু আছে। আবেগ দিয়ে অনেক মানুষ রাজনীতি করেন, সমর্থন দেন, সেটা তো আছে। ইতিহাসের বিবেচনায় অনেকে সমর্থন করেন, সেটাও আছে। কাজে সেটা কিন্তু বিবেচনার মধ্যে রাখতে হবে। এবং এই নির্বাচনে যদি আপনি কোনো একটা বিশেষ গোষ্ঠী বাইরে রাখেন, সেই গোষ্ঠী কিন্তু নির্বাচনটাকে পণ্ড করে দেবার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে, বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য আরো বড় ভূমিকা রাখতে পারে, সেটাও মাথায় রাখতে হবে। নির্বাচনের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করতে পারে, তারা যে কোনো রাজনৈতিক দলের মধ্যে ঢুকে এই কাজটা করতে পারে, এবং তাদের যে এই রাজনৈতিক দলের সঙ্গে সখ্যতা নেই, যোগাযোগ নেই, সম্পর্ক নেই, এটা কিন্তু বলা যাবে না। বিএনপি থেকে অনেকেরই সহায়তা নিয়ে যদি একটা বিশেষ গোষ্ঠীকে অনেক আক্রমণ করেন, এই যে তারা দেশ ছেড়ে পালিয়েছেন, কোটি 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 টাকার লেনদেন হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে, তার মধ্যে বিএনপি আছে এবং বেশ ভালোভাবেই তারা আছেন। এটা পুলিশ পার করে দিয়েছে, আর্মি পার করে দিয়েছে এগুলো বললে হবে না। হয়তো কারো কারো সহায়তা ব্যক্তিগতভাবে প্রশাসনিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিরাপত্তা বাহিনীর সহায়তা কেউ নিয়েছেন, কিন্তু ডিলটা কিন্তু মোর অর লেস হয়েছে পলিটিক্যাল ফোর্সেসের সঙ্গে। এবং একই এলাকায় থাকা, বাংলাদেশের কালচারে যেটা হয়, বড় বড় দলের নেতাদের মধ্যে বিরোধটা প্রকাশ্যে দেখলো, ভেতরে ভেতরে তাদের তাত্ত্বেও তো আমরা দেখেছি। এটা তারা করেছেন অনেক ক্ষেত্রেই নেতৃত্ব যেন অসন্তুষ্ট না হয় সেই কারণে, কিন্তু নিজেদের মধ্যে যোগাযোগ সম্পর্ক এবং প্রচুর টাকার বিনিময়ে এগুলো হয়েছে, যারা দেশের বাইরে চলে গেছেন, পালিয়ে গেছেন। কাজে এই বিবেচনাটা মাথায় রাখতে হবে যে এই শক্তিগুলোকে, এই অপরাধীদেরকেও দেশ নির্বাচনের বাইরে আনুষ্ঠানিকভাবে রাখতে গেলে একটা বড় সমস্যা, জটিলতা তৈরি হতে পারে। এর বাইরে তাদের আঞ্চলিক বৈশ্বিক মিত্ররাও আছে, তারাও তাদেরকে সহায়তা করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে ওই যে নির্বাচনটা কবে। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি যে বিএনপি তো খুবই মহা খুশি, অনেক কিছু হয়ে গেছে তাদের লন্ডন বৈঠকের মধ্য দিয়ে। আপনাদের
আপনারা অনেকেই, এবং আমি তো বটেই, অনেকেই জানি যে এরকম একটা কথা প্রচলিত আছে যে নিজের বুদ্ধিতে ঠকা ভালো, আমরা সবাই জানি। কিন্তু এখানে বিএনপি স্ট্যান্ডিং কমিটি একটা নতুন মাত্রা যুক্ত করেছে। সেই মাত্রাটা স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এটা আলোচনা হয়েছে কিনা আমি জানি না, তবে স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য গণমাধ্যমে সেটা বলেছেন। তবে স্ট্যান্ডিং কমিটির মূল বক্তব্য হচ্ছে যে লন্ডন বৈঠক নিয়ে ইতিবাচক মনোভাব দেখাতে হবে। তাদের স্ট্যান্ডিং কমিটির এক নেতা বলেছেন এত নির্বাচনের তারিখ নিয়ে এত অধৈর্য হওয়ার কি আছে, যদিও ওই নেতাই বহুবার বলেছেন যে ডিসেম্বর কেন, আরো অনেক আগেই নির্বাচন হয়ে যেতে পারে, এবং তিনি নির্বাচনের দাবিতে বেশ সোচ্চারও ছিলেন। কিন্তু ওই যে আরেকজন নেতা বলছিলাম আমি, যে তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে বিশ্বাস করে ঠকার চেয়ে অবিশ্বাস করে ঠকা ভালো। বিশ্বাস করে ঠকার চেয়ে অবিশ্বাস করে ঠকা ভালো। আমরা যেটা আগে জানতাম যে নিজের বুদ্ধিতে ঠকা ভালো, তো একটা নতুন মাত্রা, নতুন কিছু আমরা শিখলাম। অর্থাৎ বিএনপি যেটা জামাত বা এনসিপি বলবার চেষ্টা করছে যে বিএনপির সঙ্গে সরকারের একটা সমঝোতা বা আঘাত হয়ে গেছে। ইয়েস, বিএনপি বড় স্টেক হোল্ডার, সবচেয়ে বড় রাজনৈতিক দল, তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং তো অবশ্যই লাগবে, কিন্তু গোপন আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এই কথা কিন্তু গণতন্ত্রের সঙ্গে যায় না। এই ধারণাটা জামাত এনসিপি প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে, আর বিএনপি তার মধ্যেই ঢুকে পড়েছে। বিএনপি নিজেও মোটামুটি ভাবে বোঝানোর চেষ্টা করছে দেশবাসীকে, জনগণকে, যে কিছু একটা আমাদের মধ্যে হয়ে গেছে। আমরা আশাবাদী পরে যদি সরকার বিশ্বাসঘাতকতা করে পরেরটা পরে দেখা যাবে। 13 তারিখে মিটিং হয়েছে, প্রফেসর ইউনূস 14 তারিখে দেশে এসেছেন। আজকে যখন আমরা কথা বলছি 18 তারিখ, আমি যখন এই আলোচনা করছি 18 তারিখ পর্যন্ত কিন্তু নির্বাচনের তারিখ নিয়ে সরকারের দিক থেকে কোনো কথা শুনিনি, কোনো বার্তা, কোনো মেসেজ ইলেকশন কমিশনে যায়নি। অন্তত ইলেকশন কমিশন তো তাই আমাদের জানিয়েছে। তাহলে কি হবে? হ্যাঁ, জামাত গতকালকে এই প্রশ্ন তুলে যে সরকার নিরপেক্ষ নয়, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জানি আজকে তারা গিয়েছে। ইতিমধ্যেই আমরা এনসিপি কে লক্ষ্য করছি জুলাই সনদ, জাতীয় সনদ নিয়ে সারা দেশে তাদের তেমন কোনো স্ট্রাকচার নাই, বাট তারা কর্মসূচি ঘোষণা করেছে, এবং জুলাই সনদ, জাতীয় সনদ নিয়ে অনেকের মধ্যেই এখন বিএনপির যে অবস্থা, তাতে মনে হচ্ছে যে যা কিছু সম্ভব তাদের দিয়ে হয়তো সাইন করিয়ে নেওয়া সম্ভব হবে। এটা করিডোরের আলোচনা, আমি সেটা বিশ্বাস করি না, বিশ্বাস করতে চাইও না যে বিএনপি একদিন যাবৎ যেসব কথাবার্তা বলেছে সেগুলোতে থেকে সরে এসে একটা স্থিতি বুঝতে জন্য, সরকারের সঙ্গে একটা সখ্যতা বজায় রাখবার জন্য, অন্যদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবার জন্য তারা হয়তো সেখানে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ থেকে শুরু করে অনেক কিছুই, যারা এই এনসিপি জামাত যে প্রসঙ্গগুলো নিয়ে গত কয়েক মাস ধরে কথা বলছে, বা তাদের যারা ন্যারেটিভ গুলো নানা মাধ্যমে জনসম্মুখে নিয়ে আসেন, তাদের বয়ানগুলোকে বিএনপি হয়তো এন্ডোর্স করে দিতে পারে মোটামুটি ভাবে। কারণ এর মধ্য দিয়ে যদি ফেব্রুয়ারি মাসের 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা করে ফেলা যায়, ক্ষমতায় তো বিএনপি যাচ্ছি। কিন্তু মিস্টার তারেক রহমান যেমন বলেন, পথটা তত সহজ নয়। আমারও মনে হয় পথটা অত সহজ নয়, কারণ ইতিমধ্যেই ছোট ছোট ভুলগুলো বিএনপি করতে শুরু করেছে বলে আমার ধারণা, এবং পথ খুব সহজ মসৃণ হবে মনে করবার কোনো কারণ নাই। পত্র পত্রিকার পাতায় ইতিমধ্যেই যে কথাগুলো খুব বেশি উঠছিল না, বিএনপির নেতারা কে কোথায় কি করেছেন সেগুলো উঠতে শুরু করেছে। কে কি দখল করেছেন, কে কোথায় চাঁদাবাজি করছেন, কে কোথায় কার সঙ্গে মিটিং করছেন, কার সন্তান কোন কোন অলিগার্কের অফিসে কাজ করছে, এগুলো কিন্তু আলোচনায় উঠতে শুরু করেছে। এবং এরকম আরো হাজারো জিনিস আসবে। এগুলো খুব অস্বাভাবিক নয়, এগুলো সব আমলেই, সব বড় রাজনৈতিক দলের ক্ষেত্রেই, যারা ক্ষমতায় থাকে, ক্ষমতায় ছিল, আসবে, তাদের ক্ষেত্রে হয়। কিন্তু যে সুবিধাটা বিএনপি অগাস্টের পরে প্রথম 3 মাস, তারপরে 6 মাসে পেত, বা এখনো পাবে বলে মনে করা হয়, যত নিকটবে সময় যত গড়াবে বিএনপির জন্য
এইসব পরিস্থিতি সামাল দেয়া অনেক কঠিন হবে। অপরাধ এনসিপি, কারণ এগুলো প্রকাশ্যেই আলোচনা হয়, করছে। জামাতের বিরুদ্ধে প্রকাশ্যে সেই অভিযোগ নেই, কারণ জামাতের পলিটিক্স কোয়াইট ডিফারেন্ট দ্যান আদার্স, এবং তাদের স্টাইল, তাদের কাজকর্ম সবাই সমর্থন করবেন এমন কোনো কারণ নেই, কারণ ওটা বুঝতে খানিকটা বুদ্ধির দরকার, বুঝতে ইতিহাস জানা দরকার। জামাত তার পলিটিক্স, তার ইতিহাস জানা দরকার, আর তারাও তাদের আখের ঘর তাদের মতো করে গুছিয়ে নিচ্ছে। সো ইটস নট এ ইজি গেম ফর বিএনপি, এবং আমি মনে করি যে যেটা বিএনপি মনে করছে যে, এবং যেটা আলোচনা, যে এই সনদ টনদ যা হোক, যেভাবে এনসিপি বা অন্যরা চাইছে সেভাবেই হয়তো বিএনপি করে ফেলতে পারে, এটা বিশ্বাস করতে কষ্ট হয় আমার। কিন্তু আবার যে একেবারে উড়িয়ে দেব এই আলোচনা, সেটাও না, কারণ আপনাদের মনে থাকার কথা যে আওয়ামী লীগের মতো একটা সেকুলার হিসেবে দাবি করা পলিটিক্যাল পার্টিও কিন্তু খেলাফতে মজলিসের সঙ্গে একসময় 4 দফা চুক্তি করেছিল। পরে সিভিল সোসাইটি সহ বিভিন্ন মহলের সমালোচনার মুখে তারা সেটা প্রত্যাহার করেছে। কিন্তু বিএনপি যেমনটা করবে না, করতে পারে না, সেটা বিশ্বাস করবার মতো যথেষ্ট চুক্তি কিন্তু বিএনপির পক্ষে এখন আর নেই, অন্তত গত কয়েকদিনের তাদের কর্মকাণ্ডের ফলে নেই। বাট আমি যেটা মনে করি দেশের স্বার্থে, কেননা এই নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা বড় যুক্তি, বড় কারণ সরকারের দিক থেকে চেষ্টা বা কোনো কোনো মহলের চেষ্টা থাকবে, এর সঙ্গে বৈশ্বিক ইস্যু, আঞ্চলিক ইস্যু জড়িত, অনেকের স্বার্থ এখানে আছে। সেই স্বার্থের পক্ষে সরকারের একটা অংশ ক্রিয়াশীল, এবং সেটা করতে গেলে এই সরকারের স্থায়িত্বটি একটু দীর্ঘায়িত করা দরকার, যেটা দেশের জন্য কল্যাণকর নয়, দেশের নিরাপত্তার জন্য কল্যাণকর নয়, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ইতিবাচক নয়। সেই রকম বিবেচনা থেকে, এবং দেশের অর্থনীতি যেহেতু খুব একটা স্টেবল নয়, ফ্যাক্টরি অনেক বন্ধ হয়ে গেছে, প্রবৃদ্ধির অবস্থা খুবই বাজে, প্রেডিকশনও খুব ভালো নয়, সেই বিবেচনা থেকে গোটা দেশের অর্থনীতির চালিকা শক্তিগুলো অনিশ্চয়তা আছে, কোনো বৈদেশিক বিনিয়োগ নেই, দেশীয় বিনিয়োগ নেই, রাজনীতির একটা অস্থির অবস্থা। এই অবস্থার জন্য, এই অবস্থা থেকে মুক্তির জন্য, এবং একটা জাতীয় ঐকমত্য কমিশনের ঐকমত্যের চাইতে যেটা দরকার পলিটিক্যাল একটা স্ট্যাবিলিটি, এবং সেটার জন্য একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন অত্যন্ত জরুরি। সেই নির্বাচন যদি আমরা করতে যত বিলম্ব হবে, আমরা তত বিপদের দিকে ধাবিত হব বলেই আমার ধারণা। শেষ করবার আগে একটা বলি, আমাদের একটা কালচার আছে বাংলাদেশিদের, এটা সম্ভবত পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা, এমনকি দক্ষিণ এশিয়া বা আফ্রিকার দেশগুলো তো এই পরিমাণে নেই। এই যে যত্রতত্র থুতু ফেলা, রাস্তা ঘাটে, বাড়িতে, অফিসে উচ্চস্বরে কাশি দেয়া, হাঁচি দেয়া, এটা আসলে একদমই ভালো নয়, এটা উচিত নয়, এটা নানা রোগ ব্যাধি ছড়ায়, এটা পরিবেশকে, পরিচ্ছন্নতাকে নষ্ট করে। আবার এগুলো বললে তেলে বেগুনে জ্বলে ওঠেন অনেকে, থুতু আসলে আমি কি করবো, আমি কি আপনার পকেটে ফেলবো, এরকম কথা অনেকে বলেন। কিন্তু এটা আসলে একদমই উচিত নয়। আপনি যত্রতত্র থুতু ফেলবেন না, আপনি যত্রতত্র হাসি কাশি অ্যাভয়েড করবেন, কাশি আসলে আপনি মুখ ঢাকবেন, এইভাবে হাসি আসলে আপনি যথেষ্ট সম্ভব মুখ থেকে বা একটু দূরে গিয়ে, যাতে আশপাশের মানুষ না শুনে, না বোঝে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।